পরীক্ষার দিন যত সামনের দিকে এগিয়ে আসে আমাদের মনে দুশ্চিন্তাও কিন্তু তত বৃদ্ধি পায়। আমরা ভাবতে শুরু করি যে প্রশ্নগুলি আমি তৈরি করেছিলাম বা রেডি করেছি সেই প্রশ্নগুলি কমন আসবে তো, নাকি আমি আরও কিছু অতিরিক্ত প্রশ্ন রেডি করে রাখবো। তুমি কি এমনটাই ভাবছো যে পরীক্ষায় কোন কোশ্চেনগুলি কমন আসতে পারে বা এবারের পরীক্ষায় কি প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি সম্পর্কে যদি একটু ধারণা পেয়ে যেতাম তাহলে বোধহয় খুব ভালো হতো, তাই নয় কি? আমি তোমাদের বলতে পারি আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা 7 নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি এবারে পরীক্ষায় আসার মতো এই সম্পর্কে কিন্তু আমরা বেশ খানিকটা ধারণা পেয়ে যাব। তবে এই ভিডিওটির শুরুতেই আমি তোমাদের একটি বিষয় বলে রাখতে চাই, এই ভিডিওটি যাতে সকলের কাছে পৌঁছে যেতে পারে তার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কোনো অংশে যদি বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। আর আমাদের চ্যানেলটি যদি আজকে প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ডান দিকের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবে, সেক্ষেত্রে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমরা ভিডিওর শুরুতেই জেনেছি যে আজকে আমরা 7 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে একটু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জেনে নিই। দেখো, আমাদের প্রতিটি 7 নম্বরের কোশ্চেনই কিন্তু বিভিন্ন অংশে ভাগ করা থাকে। যেমন ধরো 3 নম্বরের একটি কোশ্চেনের সঙ্গে 4 নম্বরের একটি কোশ্চেন যোগ করে মোট আমাদের 7 নম্বরের একটি প্রশ্ন এরকম হতে পারে। অথবা দেখা গেল একটি 3 নম্বরের কোশ্চেন তার সঙ্গে দুটি 2 নম্বরের কোশ্চেন যোগ করেও কিন্তু 7 নম্বরের কোশ্চেন হয়। এভাবে আমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু ভাগ করা থাকে। তবে এই কোশ্চেন সম্পর্কে আরেকটি বলি, আমাদের কিন্তু মোট 5টি কোশ্চেন যে লিখতে হবে সেই 5টি কোশ্চেন কিন্তু 3-এর দাগের এ, বি, সি, ডি এবং ই, এইভাবে 5টি কোশ্চেন আমাদের লিখতে হবে। তবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের অথবা দেওয়া থাকবে। যেমন ধরো 3-এর এ দাগের প্রথম কোশ্চেন যদি আমি লিখি তাহলে গোটা কোশ্চেনটাই কিন্তু আমাদের লিখতে হবে। কিন্তু যদি আমি তার অথবা লেখার চেষ্টা করি তাহলে কিন্তু 3-এর এ দাগের অথবা বলে আমি দাগ নাম্বার দিয়ে তার অথবার যতগুলি কোশ্চেন থাকবে আমার প্রত্যেকটা কোশ্চেন লিখতে হবে। তবে দেখো, এক্ষেত্রেও কিন্তু আমি অথবার গোটা কোশ্চেনটা লিখবো। আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথমের কোশ্চেনের সঙ্গে অথবার কোশ্চেন যেন কোনোভাবে মিলে না যায়। যদি আমরা অথবা লিখি তাহলে অথবার পুরো কোশ্চেনটা আমরা লিখব, এবং যদি প্রথম কোশ্চেন লিখি তাহলে আমরা প্রথম কোশ্চেনটাই পুরো লিখব দাগ নাম্বার সঠিকভাবে দিয়ে। দেখো, এই বিষয়ে নিশ্চয়ই আমাদের আর কোনো বুঝতে অসুবিধে রইল না। যদি এছাড়াও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। দেখো, আজকের ভিডিওতে আমরা যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি জানবো সেগুলি ঠিক কোশ্চেন প্যাটার্ন যেমন হয় আমরা কিন্তু সেইভাবেই আলোচনা করেছি। আমি আলাদা করে 3 নাম্বার 5 নাম্বার এভাবে ভাগ করে রাখলেও কিন্তু একই জায়গায় করে রাখিনি। ধরো 1-এর দাগের যে কোশ্চেনটি হয় সেই কাস্ট অঞ্চলের যে কোশ্চেন সেই কোশ্চেনগুলি আমরা এক জায়গায় রেখেছি, এবং তার অথবার যে প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলিও কিন্তু একই জায়গায় রাখা আছে। আমরা প্রথমে এ দাগের যে কোশ্চেনগুলি হয় সেই কোশ্চেনগুলি জেনে নেব এবং তার অথবার কোশ্চেনগুলিও জেনে নেব। অনেকে কিন্তু প্রিপারেশন শুরুর সময় থেকেই অথবার কোশ্চেন লিখবে বলে মনস্থির করে এবং সেই অংশের বা সেই চ্যাপ্টারগুলির যে কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলি কিন্তু রেডি করতে শুরু করে। এই কারণে আমরা প্রত্যেকটা কোশ্চেনের অর্থাৎ এ দাগের কোশ্চেন, তার যে মেইন কোশ্চেন হবে এবং তার অথবার কোশ্চেন আমরা পরপর আলোচনা করব, যাতে প্রত্যেকেরই এই ভিডিওটি কাজে আসে। তাহলে আর সময় নষ্ট না করে আমরা কোশ্চেনে চলে আসি। আমরা প্রথমে 5 নম্বরের কোশ্চেনগুলি জেনে নিই, তারপরে 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার এভাবে আমরা কোশ্চেনগুলি আলোচনা করছি। তাহলে দেখো, কাস্ট অঞ্চল থেকে বড় কোশ্চেন যেটি খুব ইম্পর্টেন্ট, এবার আমার ধারণা এবার পরীক্ষায় এই কোশ্চেনটি আসার সম্ভাবনা প্রবল। দেখো, কাস্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি কি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবার পরীক্ষায় আসার মতো। তবে দেখো, এই কোশ্চেনটি কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়েও আসে। আমি প্রশ্নগুলি বলছি, তোমরা শোনো, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এছাড়াও এই প্রশ্নটি কিভাবে আসে, কাস্ট অঞ্চলে ভূগর্ভে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো, এভাবেও কিন্তু ঘুরিয়ে প্রশ্নটি আসতে পারে। দেখো, এছাড়াও এই প্রশ্নটি আরো কিভাবে আসতে পারে, কাস্ট অঞ্চলে সৃষ্ট শৃঙ্খল, পলজি ও পাতন প্রস্তর কিভাবে গঠিত হয় চিত্রসহ আলোচনা করো। এছাড়াও কিন্তু আমাকে আলাদাভাবে ভূমিরূপ উল্লেখ করে বলতে পারে, যেমন অন্ধ ও শুষ্ক উপত্যকা, ডোলাইন ও কারেন কিভাবে সৃষ্টি হয় চিত্রসহ আলোচনা করো। এগুলি কিন্তু 5 নম্বরের কোশ্চেন এই অংশ থেকে খুব ইম্পর্টেন্ট। দেখো, এবার আমরা 3 এবং 4 নম্বরের কি কি কোশ্চেন হতে পারে আমরা দেখে নিই। দেখো, কাস্ট ভূমিরূপ গঠনের পরবর্তী শর্তগুলি আলোচনা করো, 3 নম্বরের কোশ্চেন আসতে পারে। এছাড়া 2 নম্বরের কি কি কোশ্চেন হয়, দেখো, প্রান্তদেশীয় এবং প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের মধ্যে পার্থক্য লেখো, এটি 3 নম্বরেও হয় বা 2 নম্বরেও পরীক্ষায় আসতে পারে।
এছাড়া রয়েছে অ্যাকুইফার ও অ্যাকুইক্লোডের মধ্যে পার্থক্য লেখো। এছাড়া রিয়া উপকূল, ডালমেশিয়া উপকূল এবং ফিওর্ড উপকূল এগুলি 2 নম্বরের জন্য খুব ভালোভাবে তোমরা তৈরি করো, যে কি বা কাকে বলে। এই কোশ্চেনগুলো কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। তাহলে দেখো কাস্ট অঞ্চল অর্থাৎ 3-এর এ দাগের যে কোশ্চেনগুলি হয় এই কোশ্চেনগুলি আমরা জেনে নিলাম। দেখো এবার আমরা এর অথবায় কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমরা জেনে নিই। দেখো এই অংশ থেকে অথবার কোশ্চেন যারা লিখবে বলে মনস্থির করেছো তাদের জন্য বলবো এই কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট। ডেভিসের বর্ণিত ক্ষয়চক্রের ভূমিরূপ বিকাশের পর্যায়গুলি বর্ণনা করো। এই কোশ্চেনটি কিন্তু এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে এই কোশ্চেনটা দেখো মাঝে মাঝে ঘুরিয়েও আসে, যে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন অবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা লেখো। এই কোশ্চেনটি আসলে কিন্তু 4 মার্কের হয়। তবে ডেভিসের বর্ণিত ক্ষয়চক্রের ভূমিরূপ বিকাশের পর্যায়গুলি বর্ণনা করো, এই কোশ্চেনটি আসলে কিন্তু 5 নম্বরে সাধারণত আসে, মাঝে মাঝে 4 নম্বরেরও এসে থাকে। দেখো এই অংশ থেকে আর কি কি প্রশ্ন হতে পারে আমরা জেনে নিই। এছাড়াও এই অংশ থেকে আমাদের চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো, এই প্রশ্নটিও আসতে পারে। এবার আমরা এই অংশ থেকে 3 নম্বরের প্রশ্নগুলো জেনে নিই। দেখো পেডোক্যাল ও পেডালফার মাটির পার্থক্য নির্ণয় করো বা পার্থক্য লেখো, 3 নম্বরের কোশ্চেন। এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। এছাড়া রয়েছে মৃত্তিকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে মৃত্তিকা গঠনের প্রভাব আলোচনা করো। এছাড়া মাটি সংরক্ষণের 3টি কৃষি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো প্রান্তদেশীয় ও প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের মধ্যে পার্থক্য লেখো। মৃত্তিকা পরিলেখ এর বিভিন্ন স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো। তাহলে আমরা 3 নম্বরের কোশ্চেন জেনে নিলাম। এবার এই অংশ থেকে 2 নম্বরের কোশ্চেনগুলো বলছি। দেখো নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত সৃষ্টির কারণগুলি লেখো। অ্যান্টিসল বা সলিসল মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পিনেট জলনির্গম প্রণালী কি? নেক্সট কোশ্চেন অনাঞ্চলিক মৃত্তিকা কাকে বলে? ওয়াকার সঞ্চালন কি? গঠনকারী তরঙ্গ বলতে কি বোঝো? এই প্রশ্নগুলি কিন্তু 2 নম্বরের জন্য এখান থেকে তৈরি করে রেখো। তাহলে আমরা 3-এর দাগের এর যে প্রথম অংশের কোশ্চেন সেটা জেনে নিলাম এবং তার অথবায় কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলিও আমরা জেনে নিলাম। এবার আমরা জেনে নিই বি এবং সি দাগে কি কি কোশ্চেন আসার সম্ভাবনা এবার রয়েছে এবং তার অথবায় কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলি সম্পর্কে। দেখো প্রথমে আমরা জেনে নিই এই অংশ থেকে বড় কোশ্চেন কি কি হয়। দেখো প্রথমে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, 4 নম্বরের কোশ্চেন। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো তোমরা। এই কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট, এবার পরীক্ষায় আসার মতো। তবে এর সঙ্গে আরেকটি কোশ্চেন আমাদের রেডি করে রাখতে হবে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটিও কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট। দেখো এই কোশ্চেনগুলোই 5 এবং 4 নম্বরের এইভাবে কিন্তু হয়। এরপরে আমরা জেনে নিই এই অংশ থেকে আর কি কি কোশ্চেন আমাদের হতে পারে। প্রথমে আমরা দেখে নিই 3 নম্বরের কোশ্চেনগুলি কি কি। ভারতের জলবায়ুতে জেট বায়ুর প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু আবার অন্যরকম ভাবেও এই অংশ থেকে আসে, যে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। এই দুটো প্রশ্নই কিন্তু একই রকম 3 নম্বরে পরীক্ষায় আসার মতো। দেখো 3 নম্বরের নেক্সট কোশ্চেন কি আছে, এল নিনো এবং লা নিনার মধ্যে পার্থক্য নির্ণয় করো। এছাড়া রয়েছে মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য নির্ণয় করো। ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এবার আমরা দেখে নিই 2 নম্বরের কি কি কোশ্চেন এখান থেকে হয়। দেখো 2 নম্বরের প্রথম কোশ্চেন, প্রতীক ঘূর্ণবাতে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন? নেক্সট কোশ্চেন, গ্রিন হাউস গ্যাসের প্রভাবগুলি আলোচনা করো। জলবায়ু অঞ্চলের সংজ্ঞা দাও। পর্যায়ন বলতে কি বোঝো? বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলি আলোচনা করো বা ফলাফলগুলি লেখো, বা বিশ্ব উষ্ণায়নের 2টি ফলাফল লেখো। এভাবেও এই প্রশ্নটি এসে থাকে। দেখো এরপরে আমরা দেখে নিই এরই অথবা বলে যে প্রশ্নগুলি হয় এবং তার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। প্রথমে আমরা বড় কোশ্চেনগুলো জেনে নিই, 5 নম্বর বা 4 নম্বরে যে কোশ্চেনগুলি আসে। দেখো প্রথম কোশ্চেন, একটি প্রাকৃতিক বিপর্যয়ের নাম লেখো এবং সেই বিপর্যয় প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো বা লেখো। এটি কিন্তু 4 নম্বরের কোশ্চেন। এছাড়া 4 নম্বরের কোশ্চেন কি কি হয় দেখো, উদাহরণ সহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটিও কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটি কোশ্চেন আমাদের 4 নম্বরের জন্য রেডি করতে হবে, যে জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু এখান থেকে মাঝে মাঝে এসে থাকে। এবার আমরা এই অংশের 3 নম্বরের কোশ্চেনগুলি জেনে নিই। দেখো প্রথম কোশ্চেন, জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। এছাড়া আসে দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণ কি? নেক্সট, জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো।
ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো। এক্ষেত্রে এখান থেকে আমি আরেকটি কোশ্চেন বলবো যে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সুফলগুলি কি আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, জীববৈচিত্র্যের তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো একটি কোশ্চেন এখান থেকে আমি 4 নম্বরের শেষের দিকে রেখেছি। যারা একটু অন্য ধরনের কোশ্চেন লিখতে পছন্দ করো এই কোশ্চেনটি তাদের জন্য রাখা। দেখো, শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণগুলো কি আলোচনা করো। 4 নম্বরের কোশ্চেন, এই কোশ্চেনটিও মাঝে মাঝে কিন্তু এসে থাকে। দেখো এবার আমরা 2 নম্বরের কি কি কোশ্চেন হয় এই অংশ থেকে আমরা জেনে নিই। প্রথম কোশ্চেন, ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক কেন। নেক্সট কোশ্চেন, ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণ কি। নেক্সট, মেসোফাইট উদ্ভিদ কি। আলোকপ্রিয় ও ছায়াপ্রিয় উদ্ভিদ কাকে বলে। নেক্সট, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি লেখো। এটি কিন্তু 3 নম্বরেও মাঝে মাঝে আসে। ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি। নেক্সট কোশ্চেন, জীববৈচিত্র্যের প্রকারভেদ লেখো। মিশ্র কৃষি বলতে কি বোঝো। গ্লোবাল ভিলেজ বলতে কি বোঝো। শস্য প্রকারতা কি। শস্যাবর্তনের সংজ্ঞা দাও। নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখো। সবুজ বিপ্লবের কুফল বর্ণনা করো। ভারতে জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন। এই প্রশ্নগুলি কিন্তু এই অংশ থেকে খুব ভালোভাবে তোমরা রেডি করো। দেখো আমরা তাহলে 3 দাগের বি এবং সি এই অংশ থেকে যা যা প্রশ্ন আসার মতো এবার ইম্পর্টেন্ট আমরা আলোচনা করে নিলাম। এবার আমরা ডি দাগে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলি সম্পর্কে জেনে নেব, তার সঙ্গে তার অথবা কি কি প্রশ্ন আসে সেই সম্পর্কেও জেনে নেব। এই অংশ থেকে আমরা প্রথমে 4 নাম্বার 5 নাম্বারের কোশ্চেনগুলি জেনে নেব, তারপরে 3 এবং 2 নাম্বারের কোশ্চেনগুলি জানবো। তাহলে দেখো এই অংশ থেকে 5 নাম্বারের কি কোশ্চেন আসতে পারে, যেমন কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণগুলি কি আলোচনা করো। এটি কিন্তু 5 নাম্বারের কোশ্চেন। এছাড়াও পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প একদেশী ভবনের কারণ কি, এই কোশ্চেনটি কিন্তু 4 নাম্বারের এই অংশ থেকে আসে। নেক্সট কোশ্চেন দেখো, কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণ কি আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, অধিক রবার গাছ থাকা সত্ত্বেও ব্রাজিল রবার শিল্পে অনুন্নত কেন। এবার আমরা এই অংশ থেকে 3 নাম্বারের কোশ্চেনগুলো জেনে নিই। দেখো প্রথম কোশ্চেন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পোন্নতির কারণ কি আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, মালয়েশিয়ায় রবার শিল্পের উন্নতির কারণ কি আলোচনা করো। ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ কি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলি কি আলোচনা করো। পরিবহনের অর্থনৈতিক গুরুত্ব লেখো। এবং নেক্সট কোশ্চেন দেখো, কোয়াটারনারি এবং কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখো। দেখো 3 নম্বরের কোশ্চেন জেনে নিলাম। এবার এই অংশ থেকে আমরা 2 নম্বরের প্রশ্নগুলি জেনে নেব। দেখো প্রথম কোশ্চেন, ভারতে কার্পাস বয়ন শিল্পের সমস্যাগুলি কি আলোচনা করো। তবে দেখো এই কোশ্চেনটা অনেক সময় ঘুরিয়েও আসতে পারে, ভারতের বস্ত্র শিল্পের সমস্যাগুলি কি আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, পোশাক শিল্পের বর্তমান গতি প্রকৃতি কেমন আলোচনা করো। দেখো নেক্সট কোশ্চেন, আইসোটিম ও আইসোডাপেন কাকে বলে। নেক্সট, চতুর্থ ও পঞ্চম স্তরের কাজের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুবিধাগুলি কি কি। পরের কোশ্চেন দেখো, মজুরি সূচক কি। ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়। নিম্ন প্রবাহী শিল্প বলতে কি বোঝো। পরিবহনের অর্থনৈতিক গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলি সাধারণত 3 দাগের ডি এই অংশ থেকে হয়ে থাকে। এবার আমরা জেনে নেব ই দাগে কি কি প্রশ্ন হতে পারে এবং তার অথবার কোশ্চেনগুলি সম্পর্কে। দেখো প্রথম ই দাগে যে বড় কোশ্চেনটি হয় সেই কোশ্চেনটি আমি বলছি, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু 4 নাম্বারের হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা খুব ভালোভাবে তৈরি করে রাখো। দেখো এবার যে কোশ্চেনগুলি আমরা জেনে নেব এই কোশ্চেনগুলি কিন্তু 3 নাম্বারে সাধারণত হয়ে থাকে। দেখো প্রথম কোশ্চেন, কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো ও উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন দেখো, রৈখিক বসতি স্থাপনের অনুকূল অঞ্চল কি কি। নেক্সট দেখো, বয়সলিঙ্গ পিরামিডের গুরুত্ব লেখো। এই কোশ্চেনগুলি কিন্তু 3 নাম্বারের এখান থেকে হয়। এবার আমরা 2 নাম্বারের কোশ্চেনগুলি জেনে নিই এই অংশ থেকে। দেখো প্রথম কোশ্চেন, ভারতের বিভিন্ন অংশে জনসংখ্যা বন্টনের উপর প্রকৃতি ও জলবায়ুর প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু একটু ঘুরিয়েও আসতে পারে, ভারতের না বলে পৃথিবীর বিভিন্ন অংশে জনসংখ্যার বন্টনের উপর প্রকৃতি ও জলবায়ুর প্রভাব আলোচনা করো, এভাবেও আসতে পারে। দেখো নেক্সট কোশ্চেন দেখো, জনঘনত্ব ও মানুষ জন্মি অনুপাতের তুলনা করো। নেক্সট কোশ্চেন, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। নির্ভরশীল জনসংখ্যা কাকে বলে। রৈখিক বসতি স্থাপনের অনুকূল অঞ্চলগুলি কি কি। রৈখিক বসতির বৈশিষ্ট্য লেখো। মানব উন্নয়ন সূচকগুলি লেখো। পরিব্রাজন কাকে বলে। মেধা প্রবাহ বলতে কি বোঝো বা ব্রেন ড্রেন কাকে বলে। স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো। গ্রামীণ বসতি কি। নেক্সট, সেন্সাস শহর কাকে বলে।
তাহলে আমরা এই অংশ থেকে যে প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলি জেনে নিলাম। এবার আমরা এই প্রশ্নের সঙ্গে যে অথবা প্রশ্ন থাকে সেখানের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমরা জেনে নেব। দেখো, প্রথম যে বড় কোশ্চেনটি আমি বলছি, এই কোশ্চেনটি কিন্তু এই অথবার অংশ থেকে ভীষণ ইম্পর্টেন্ট, এবার পরীক্ষায় ভীষণভাবে আসার মতো। এই কোশ্চেনটি কিন্তু তোমরা খুব গুরুত্ব সহকারে তৈরি করো। দেখো, বেঙ্গালুরু ইলেকট্রিক শিল্পে উন্নত হওয়ার কারণ কি আলোচনা করো। বা এই প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে যে ব্যাঙ্গালোর ইলেকট্রিক শিল্পে উন্নতি হওয়ার দুটি কারণ আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু 5 নাম্বার বা 4 নাম্বারের হয়ে থাকে। দেখো, এবার আমরা এই অংশ থেকে 3 নাম্বার এবং 2 নাম্বারের কোশ্চেনগুলো জেনে নিই। প্রথম কোশ্চেন রয়েছে, হলদিয়াতে শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কি? 3 নাম্বারের কোশ্চেন। তবে এই কোশ্চেনটা একটু ঘুরিয়েও আসে যে পরিকল্পনা অঞ্চল হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের নগরায়নের প্রধান প্রধান সমস্যাগুলি কি কি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বৃহৎ পরিকল্পনা অঞ্চল ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য নির্ণয় করো। দেখো, এই প্রশ্নটি কিন্তু আবার আলাদা আলাদা রকমেরও হয়, যে বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝো বা ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝো, এটিও কিন্তু তোমরা আলাদাভাবে 2 নাম্বারের জন্য তৈরি করে রেখো। দেখো, নেক্সট কোশ্চেন, সিবিডি কি? 2 নাম্বারের কোশ্চেন পরীক্ষায় আসে মাঝে মাঝে। পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝো, এটিও 2 নাম্বারের কোশ্চেন। তাহলে আমরা দেখো 3-এর ই দাগের যে অথবার কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমরা মোটামুটি জেনে নিলাম। দেখো, এই প্রশ্নগুলি আলোচনার সাপেক্ষে আমি তোমাদের একটি কথা বিশেষভাবে বলবো, যে শুধুমাত্র এই প্রশ্নগুলি পড়েই কিন্তু পরীক্ষার হলে চলে যাবে না। দেখো, একটি সাজেশন তৈরি করতে গেলে কিন্তু বেশ কিছু কোশ্চেনকে বেছে নিতে হয়, এবং এই ইম্পর্টেন্ট কোশ্চেন বেছে নেওয়ার ক্ষেত্রে কিছু কোশ্চেন কিন্তু ওই অংশ থেকে বাদও চলে যেতে পারে। আমি তোমাদের বলবো প্রত্যেকটা অংশ খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। আমরা পরীক্ষার শেষ মুহূর্তে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি বলে যে কোশ্চেনগুলি আলোচনা করি, সেই কোশ্চেনগুলি আসার সম্ভাবনা থাকে এবং বিগত বছরগুলিতে পরীক্ষায় যথার্থ এসেছেও। কিন্তু কিছু সংখ্যক কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসে। সেক্ষেত্রে আমার ওই বিষয় সম্পর্কে যদি ধারণা না থাকে, আমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারবো না। আমি তোমাদের বলবো এখনো আমাদের কাছে পর্যাপ্ত সময় রয়েছে। যে প্রশ্নগুলি আমরা ইম্পর্টেন্ট বলে আলোচনা করছি, এগুলি খুব যত্ন সহকারে আমরা তৈরি করব। কিন্তু সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলি আমরা সারা বছর পড়ে এসেছি, সেই প্রশ্নগুলিও কিন্তু আমরা একটু ঝালিয়ে নিতে ভুলবো না। এক্ষেত্রে আমাদের সুবিধা হবে, যদি কিছু কোশ্চেন আমাদের কমন নাও আসে, আমরা কিন্তু আমাদের যে ধারণা, সেই ধারণার উপর বেস করে কিন্তু আমরা সেই কোশ্চেনের উত্তর দিতে পারবো। দেখো, এই বছর বিভিন্ন টেস্ট পেপার দেখে আমার মনে হয়েছে যে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসার সম্ভাবনা যথার্থই আছে। বিভিন্ন কোশ্চেন সেটে এমন এমন কিছু কোশ্চেন রাখা আছে যে কোশ্চেনগুলি কিন্তু সাধারণত পরীক্ষায় আসে না। তবে কোশ্চেন যদি একটু আলাদা রকম হয় বা একটু ঘুরিয়ে কোশ্চেন করে বা একটু যদি কোশ্চেন পেপার আমাদের কঠিন হয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে এই জাতীয় বেশ কিছু কোশ্চেন কিন্তু আমরা এই আলোচনার মধ্যে রেখেছি। আমি আশা করব এই কোশ্চেনগুলি তোমরা খুব ভালোভাবে যত্ন সহকারে তৈরি করবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমরা পেয়েছো, সেই কোশ্চেনগুলিও কিন্তু তোমরা খুব গুরুত্ব সহকারে তৈরি করো। দেখো, আজকের এই ভিডিওর কোনো অংশে যদি বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমায় কমেন্ট করে জানিও। এছাড়া কোশ্চেন পেপার সম্পর্কে তোমার যদি কোনো জিজ্ঞাস্য বা কোনো মতামত থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এক্ষেত্রে ডান দিকের নোটিফিকেশন বেলটি অন করতে ভুলো না, তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য এক ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।